বিদেশে শুধুমাত্র লাইফস্টাইল ব্লগ বা ট্রাভেল ব্লগ দেখে অনেক সময় আমাদের মনে হয়, বা কি সুন্দর সাজানো গোছানো একটি সুন্দর পরিবারের গল্প এটা। কিন্তু শুধুমাত্র রেসিডেন্স পারমিটের সাহায্যে একটি পরিবারের নিজের দেশ প্রিয়জন ছেড়ে অন্য দেশে ভিন্ন কালচার, ভিন্ন ভাষীদের সঙ্গে মানিয়ে নিয়ে সংসার সাজানোর পিছনে একটা মস্ত বড় গল্প থাকে। ওই গল্পটাই না সবসময় বলা হয়ে ওঠে না। আমিও যদি এইবার দিব্যেন্দুর সাথে আজারবাইজান না আসতাম, তাহলে হয়তো এই অনুভূতিটা আমিও কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। বিদেশ মানেই পথঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতার মতো যাওয়া মাত্র জীবনটাও সেজে যায়, এমনটা কিন্তু একদমই না। সবকিছু সাজাতে এক একটা প্রবাসীদের হাজার মন ভাঙার গল্প লুকিয়ে থাকে, থাকে হাজার স্যাক্রিফাইসের গল্প। তাহলে কি খারাপ কিছু হয় না? তেমনটাও ঠিক না। আসলে অচেনা দেশে এমন কিছু ছোট ছোট ঘটনা আমাদের সাথে হঠাৎ করেই ঘটে যায়, যেটা দেখার জন্য আমরা একবারেই প্রস্তুত থাকি না। তখন মনে হয় কেন যে এলাম, নিজের দেশই তো বেশ ভালো ছিল। আমরা না চাইতেও না সেই দেশের সম্বন্ধে অল্প বিস্তর খারাপ ধারণা জন্মেই যায়। আবার সেই একই সময় কিছু ঘটনা হঠাৎ করেই ঘটে যায়, সঙ্গে সঙ্গে আমাদের খারাপ অভিজ্ঞতা পাল্টে যায়। মনে হয় না না, সব দেশই খারাপ ভালো সব রকমই তো থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের তো সবসময় ভালো দিকটাই গ্রহণ করতে হবে, তাই না? এইভাবেই নিজেরা নিজেদের মনকে সান্ত্বনা দিতে থাকি। মেনে নেওয়া ও মানিয়ে নিয়ে নতুন দেশে এক বাঙালি পরিবারে সেটেল ডাউন হওয়ার জার্নি আজ আপনাদের সাথে গল্পের মাধ্যমে শেয়ার করব। এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, ঘটনাটি গল্পের মাধ্যমে বললেও এটি সম্পূর্ণ আমাদের বাস্তব জীবনে অর্জিত অভিজ্ঞতা। তাই অন্যান্য দেশে বসবাসকারী প্রবাসীদের সাথে বা এই দেশে বসবাসকারী প্রবাসীদের সাথে এই ঘটনার অল্প অল্প মিল থাকতে পারে, আবার সম্পূর্ণটাই অমিল থাকতে পারে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি পিয়া, আপনাদের আমাদের আজারবাইজানের অভিজ্ঞতার আরও একটি নতুন গল্পে অনেক অনেক স্বাগত। বাস্তব জীবনে অভিজ্ঞতার এই গল্পটি শুরু হয় আজ থেকে 1 বছর আগে। আজারবাইজানের এক এমএনসি থেকে দিব্যেন্দুর যখন অফার লেটার আসে। আমাদের যেভাবে এখনো প্রায়জন জিজ্ঞাসা করে আজারবাইজান দেশটা ঠিক কোথায় রে, আমাদেরও ঠিক এইরকমই রিয়াকশন ছিল। কারণ বিদেশ বলতে গুটি কয়েক দেশের নামের সাথেই শুধুমাত্র পরিচিত। ছোট ছোট অনেক সুন্দর সুন্দর দেশ প্রচারের বাইরে থাকার জন্য অজানাই থেকে যায় আমাদের মতো সাধারণ মানুষের কাছে। তাই গুগল সার্চের থেকে অল্প বিস্তর ধারণাটাও হয়ে যায়, কিন্তু ততটা পাইনি যতটা আমাদের দরকার ছিল। এখানে একটা কথা মনে পড়লো, এই কারণের জন্যই কিন্তু আমার ভিডিও বানানো শুরু করা। সেই দিনই ভেবেছিলাম আজারবাইজান দেশে যতদিন থাকবো, যা দেখবো আর যা অভিজ্ঞতা অর্জন করব, সব ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিও দেখে এই অজানা দেশের সম্বন্ধে আজারবাইজানে বেড়াতে আসা পর্যটক বা কর্মসূত্রে আসা কারো একটু হলেও কাজে লাগে। যাই হোক, মূল গল্পে এবার ফেরা যাক। আমাদের প্রধান আর প্রথম ক্রাইটেরিয়া ছিল স্কুল। কারণ আমাদের একটি ছোট বাচ্চা আছে, যা গুগল সার্চ করে পুরো তথ্য জানা যায়নি। ভাগ্যযোগে ওই বড় সমস্যা সমাধান হয়েছিল মাত্র 1 দিনের মধ্যে। আমার হাজবেন্ডের এই পুরনো অফিস কলিগ আজারবাইজানের নতুন কোম্পানিতে বর্তমানে কর্মরত। এনার সাহায্যে আমরা জানতে পারি আজারবাইজানে বেশ কিছু ইংলিশ মিডিয়াম আর ইন্টারন্যাশনাল স্কুল আছে। সেই সমস্ত স্কুলে অনেক টিচার আর প্রিন্সিপাল আমাদের ইন্ডিয়ানরা। ওনারা আবার আমাদের ইন্ডিয়ান কমিউনিটির সদস্যও। স্কুল নিয়ে যত প্রশ্ন আমাদের ছিল, সমস্ত উত্তর ওই দিন রাতেই পেয়ে যাই। বাকি যে দিকগুলো আমাদের দেখার ছিল সেসব আগেই দেখে নিয়েছিলাম। ব্যাস, পরিবারের সবাই মিলে ডিসিশন নেওয়া হয় আমরা আজারবাইজান যাচ্ছি। তারপর একটা পুরো পরিবার এই মানুষটার ওপর ভরসা করে, আর এই মানুষটা শুধুমাত্র এই কোম্পানিটার ওপর ভরসা করে একটা নতুন দেশে পাড়ি দেওয়ার জন্য প্যাকিং শুরু করে দেয়। চলে আসার আগে না, এই প্যাকিংটাই থাকে পরিবারের ভালোবাসার গভীরতা হাড়ে হাড়ে টের পাওয়ার মুহূর্ত। জামা কাপড়ের প্যাকিংয়ের সাথে আমাদের পছন্দের খাবার এক এক করে বাজার ঘুরে নিয়ে এসে যখন ব্যাগে ভরতে থাকে, ততই বুঝতে পারি যখন তখন কারণে অকারণে আদরে আবদারে আগলে রাখার মানুষগুলিকে ছেড়ে যাবার সময়টাও এগিয়ে আসছে।
স্নেহ ভালোবাসার জিনিসগুলি আর মাত্র কিছুটা দরকারি জিনিস দিয়ে যখন 5টা ব্যাগ ভর্তি, হাতে মাত্র 2 দিন বাকি, ঠিক সেই সময় আমাদের মারা কোথা থেকে শুনে আসে, কি রে এটা সত্যি? শুনলাম ওইসব দেশে মশলা না পাওয়া যায় আর না কেউ খায়, মশলা ছাড়া খাবার কি করে খায়? আমরা বলি ঠিকই শুনেছ, ওরা খায় না, তবে পাওয়া যায়, ইন্ডিয়ান বাজার আছে, দামটা একটু বেশি, এই যা। কথাটা আর শেষ করতে দেয়নি, বলে ওটা সেই যাই হোক, বাড়ির তৈরি ঘি মশলা তো আর পাওয়া যায় না। এখানে আমাদের বাড়িতে যেমন এক বৌদি মশলার ঘি বানিয়ে দিয়ে যায়, হয়তো সেই রকমই কিছু ভেবেছিল ওখানেও পাবো। জিজ্ঞাসা আর করিনি। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কিছু ভাবলো, আর সন্ধ্যে থেকেই দেখি বাড়িতে হুলুস থুলুস শুরু হলো। চলে বাড়িতে 24 ঘন্টা মিক্সারের ঘ্যার ঘ্যার আওয়াজ, একদিনের মধ্যে সমস্ত মশলা কুটে প্যাক করতে হবে। একবার অবশ্য আমরা বলতে গিয়েছিলাম, তোমরা তো এত রেডিমেড মশলা এনেছো, আবার এইসব কেন? না আমাদের কথা সেই দিন শুনেছিল, আর না আমরা দ্বিতীয়বার বলতে গিয়েছি। যে ভালোবাসায় স্নেহে চিন্তায় জিনিসপত্র প্যাকিং হচ্ছে, বড়জোর এয়ারপোর্টে এক্সট্রা লাগেজের জন্য কিছু টাকাই তো দিতে হবে। হ্যাঁ, তারপর শেষ পর্যন্ত সেই সময়টা চলেই আসে, সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাই। কি হারাবো আর কি পেতে চলেছি এইসব হিসাব সঙ্গে সঙ্গে করা যায় না, তবে এত দূরে না গেলে পরিবারের আসল মানেটাও তো কোনোদিন বুঝতাম না, যা সঙ্গে থেকেও কোনোদিন এত গভীরভাবে অনুভব করিনি। মনে মনে এইটুকুই প্রার্থনা করি, তোমরা যেন খুব ভালো থেকো, আর পরের বার আমরা যখন আসবো তোমাদের এইভাবেই একসাথে যেন আমরা পাই। আজারবাইজান যাওয়ার জন্য দিল্লি আর মুম্বাই থেকে ডাইরেক্ট ফ্লাইট থাকলেও কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, তাই আমাদের দিল্লি যাওয়ার থেকে ভায়া দুবাই হয়ে কানেক্টিং ফ্লাইটে যাওয়াতে সুবিধা বেশি মনে হয়। এক্ষেত্রে ইন্ডিয়া টু দুবাই আর দুবাই টু আজারবাইজান যাওয়ার জন্য ফ্লাই দুবাইয়ে এসেছিলাম। ফ্লাই দুবাইয়ের অভিজ্ঞতা আমাদের খুবই ভালো, সেই রকম কোনো অসুবিধা কোনোদিনই হয়নি। ইন্টারন্যাশনাল সব ফ্লাইটে রাত 2টো হোক বা 4টে, প্লেনে ওঠার পর খাবার একবার ওনারা সার্ভ করবেনই। কলকাতাতে লাগেজ চেকিংয়ের সময় আমাদের সঙ্গে যে 3টি কেবিন ব্যাগ ছিল, তার মধ্যে 2টি কেবিন ব্যাগ মেল লাগেজের সঙ্গে দিয়ে দিতে হয়। অন্যান্য ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই ধরনের ঘটনা হয় কি না সঠিক আমার জানা নেই, কিন্তু ফ্লাই দুবাইয়ে আমরা এই ধরনের ঘটনা 2বার সম্মুখীন হই। অনেক সময় এটা করার কারণ থাকে মেন ব্যাগের ওয়েট বেশি থাকলে আর কেবিন ব্যাগের ওয়েট যদি কম থাকে, তাহলে টোটাল ওয়েটের ব্যালেন্স করার জন্য। কিন্তু আমাদের অন্য কারণে দিতে হয়, সব সিট বুক ছিল, তাই যাদের গ্রুপ বা ফ্যামিলিতে একাধিক কেবিন ব্যাগ ছিল তাদের থেকে 2-3টি ব্যাগ রিমুভ করা হচ্ছিল কেবিন ব্যাগের সংখ্যা কমানোর জন্য। এয়ারপোর্টগুলোতে ভিন্ন টাইপের লাগেজ প্রবলেমের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে, তাই ইন্টারন্যাশনাল ট্রিপে যদি কেউ প্রথমবার আসেন, ইম্পর্টেন্ট ডকুমেন্টসের অতি অবশ্যই একটা আলাদা ব্যাগ করবেন, আর সেটা কখনোই হাতছাড়া করবেন না। কলকাতা এয়ারপোর্টে ওই দিন আরেকটা জিনিস খুব বেশি পরিমাণ লক্ষ্য করেছিলাম, বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে অনেকে দুবাই বা দুবাই হয়ে কুয়েত, ওমান বিভিন্ন দেশে ওই দিন যাচ্ছিলেন। ওনাদের অনেকেরই ওই দিন কী পরিমাণ খাবার মশলা সহ আরও অনেক কিছু নষ্ট হয়েছিল চিন্তার বাইরে। হয়তো সঠিক নিয়মটা না জানার জন্য কেবিন ব্যাগে মশলা, স্প্রে, লিকুইড জাতীয় খাবার, ছুঁচ, সেফটি পিন, ছুরি, কাঁচি এইসব সেফটির জন্য অ্যালাউ করে না। ওই সময় মেল লাগেজে দেওয়ারও কোনো অপশান থাকে না, তাই চোখের সামনে ফেলা দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের এই জিনিসটা দেখতে কত খারাপ লাগছিল, যাদের হয়েছে তাদের তো কত খারাপ লেগেছে, কতটা শখ করে ওনাদেরও বাড়ি থেকে হয়তো পাঠিয়েছিলেন। বাইরের খাবার যদি আপনি কোনোভাবেই খেতে না চান, সেক্ষেত্রে অল্প একটু শুকনো খাবার বাড়িতে বানিয়ে নিয়ে যেতেই পারেন, তবে সেই পরিমাণটা যেন কোনোভাবেই চোখে না লাগে। দুবাই এয়ারপোর্টে সবার মধ্যে একটা আইফোন কেনার খুব বেশি হিড়িক থাকে, কারণ ইন্ডিয়াতে যে আইফোন 1,40,000 টাকা দাম, দুবাইয়ে সেটা 80 বা 85,000 টাকা। কলকাতা আর দুবাই এয়ারপোর্টে তুলনা করলে দুটি ভীষণই ভিড় ও ব্যস্ত এয়ারপোর্ট, তবে দুবাই এয়ারপোর্টের সিকিউরিটি চেকের প্রসেস ভীষণ ফাস্ট তুলনামূলক কলকাতা। এর কারণ আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে মেয়েদের সমস্ত ছোট বড় জুয়েলারি, বেল্ট, সেটা চামড়ার হোক বা না হোক, আর ওয়েডিং রিলেটেড ব্যাঙ্গেলস, রিং, মঙ্গলসূত্র সব খুলতে হয়, সেটাও আবার ওপেন। তারপর সমস্ত জিনিস একসাথে স্ক্যানে চলে যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে এই ধরনের কিছু করা হয় না।
তার জন্যই সিকিউরিটি চেক একটু সময় লাগে আর থাকে লম্বা লাইনও। দুবাই এয়ারপোর্টে সিকিউরিটি চেকের সময় 5 দিনের বিবাহিত এক ইন্ডিয়ান মেয়ে তার চূড়া আর মঙ্গলসূত্র খুলতে অস্বীকার করে। পুরো পরিবার অনেক চেষ্টা করে যাতে না খুলতে হয়, কিন্তু সব চেষ্টা বৃথা হয় কর্মভূমি রুলসের কাছে। দুবাই ছেড়ে আজারবাইজানের দিকে যখন যাচ্ছিলাম, সিটে বসে বাইরের দিকে তাকিয়ে এই ঘটনাই মাথায় ঘুরপাক দিচ্ছিল। আমি ইন্ডিয়া বাংলাদেশের ল্যান্ড বর্ডার, ইন্ডিয়ার এয়ারপোর্ট বা অন্যান্য বিভিন্ন সিকিউরিটি চেকের মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু এই ধরনের রুলসের জন্য পুরো পরিবারকে এতটা হতাশ হতে দেখিনি। অত্যাধুনিকতার ঠেলায় ব্যাকডেটেড বলে উড়িয়ে দিলেও যে দেশ থেকে আমি বিলং করি ওই দেশের আসল সৌন্দর্য কিন্তু এই ধরনের লক্ষ লক্ষ ব্যাকডেটেড কালচারই বহন করে। অতিরিক্ত ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। এই জার্নিতে আমাদের ঠিক করে ঘুম খাওয়া দাওয়া কিছুই হয়নি, তাই ক্লান্তিটাও খুব বেশি ছিল। ঘুম ভাঙে পুরো 5 ঘন্টার পর যখন আমরা আজারবাইজানের মাটিতে। ঘুম ভাঙার পর ক্লান্তিটা তখনও ছিল, কিন্তু প্লেন থেকে বেরিয়ে পুরো ক্লান্তি সেকেন্ডের মধ্যে গায়েব। আজারবাইজানের এয়ারপোর্ট দেখে, মানে ইন্টারনেটের মাধ্যমে বেসিক আইডিয়া তো আজকাল পাওয়াই যায়, কিন্তু এতটা ফাঁকা। বেশ কিছুক্ষণ চলার পর একটা মানুষকেও দেখতে পেলাম না। হঠাৎ মনে পড়লো আমাদের সঙ্গে তো 20-25 জন সহযাত্রীও ছিলেন, তারাই বা গেল কোথায়। দিব্যেন্দুর ওপর প্রথমবার সন্দেহ হচ্ছিল চাকরির জন্য কোনো নির্জন দ্বীপে চলে এলো না তো। তার পরের সেকেন্ডেই মনে হলো না, নির্জন দ্বীপে এত সুন্দর এয়ারপোর্ট কি করে থাকবে। অবশেষে সেকেন্ডে মন পরিবর্তনের অবসান হলো ইমিগ্রেশনের কাউন্টারের কাছে এসে। আসলে যে কলকাতায় সকাল থেকে রাত পর্যন্ত ভিড় কোলাহল দেখে অভ্যস্ত, তার কাছে এই পরিবর্তনটা বিশাল বড় একটা ব্যাপার। ইনফরমেশন কালেক্ট করে জেনেছিলাম জনসংখ্যা আজারবাইজানে অনেক কম, কিন্তু ইনফরমেশন কালেক্ট করা আর বাস্তবে নিজে উপলব্ধি করার মধ্যে কতটা তফাৎ সেটা বুঝতে পারলাম। অনেকের ভিডিওতে দেখেছিলাম ইমিগ্রেশনে অনেক ধরনের প্রশ্নোত্তরের সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আমার ক্ষেত্রে হয়নি। নিজের নাম আর দেশের নামটাই জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু ইমিগ্রেশনে দ্বিতীয়বার একই ঘটনার প্রায় পুনরাবৃত্তি দেখলাম, যা কয়েক ঘন্টা আগে অন্য দেশের এয়ারপোর্টে দেখেছি। একজন পাকিস্তানি মহিলাকে ফটো তোলার সময় শুধুমাত্র মুখের কাপড়টা না, পুরো হিজাব সরাতে বলে। মহিলাটি আমার সামনেই ছিলেন, তাই শেষ পর্যন্ত তিনি কতটা বাধ্য হয়ে করেন চোখে মুখে স্পষ্ট দেখতে পেলাম। সব থেকে বড় অবাক করেছে এটা দেখে, 98% মুসলিম নিয়ে গঠিত একটা দেশে এই ধরনের রুলস মানতে বাধ্য করানো হচ্ছে। একটা প্রশ্ন আবার এলো, ইন্ডিয়ার মতো পোড়া দেশ, কিচ্ছু নেই দেশ যখন এইসব না করেও সিকিউরিটি চেক পাস করাতে পারছে, তাহলে এত উন্নত দেশ কেন পারছে না? আমার চোখে দেখা এই ব্যাপারগুলো খুব ছোট ছোট বলে মনে হলো, এই ছোট ব্যাপারগুলো কিন্তু কারো ভাবনাকে আঘাত করা হচ্ছে তাদের মান্যতাকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা হাড় হিম করা ঠান্ডা হাওয়া মুখে পড়তেই পূর্বের সমস্ত ঘটনা এক নিমেষে তখনকার জন্য ভুলে গেলাম। ঝোড়ো ঠান্ডা হাওয়াতে মোটামুটি দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। আমি কখন লাস্ট বরফের জায়গায় বেড়াতে গিয়েছিলাম ভুলেই গেছি। আর ওয়েস্ট বেঙ্গলে আজকাল শীত না আসার কারণেই হয়তো এত ঠান্ডা পৃথিবীতে আছে বা থাকতে পারে ভুলতে বসেছিলাম। গাড়িতে বসার পরই এই ঠান্ডা সমস্যার আপাতত সমাধান হলো। কোম্পানির পাঠানো গাড়িতে হোটেলের দিকে যেতে যেতে দেখলাম শহরের বেশিরভাগ অংশ সবুজ গাছে ভর্তি, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু পরের সেকেন্ডে আবার সেই চিন্তা, সুন্দর সবুজ সবই তো ঠিক আছে, অচেনা দেশে আমাদের আবার ফাঁকা এরিয়াতে থাকতে দেবে না তো? কারণ সবেমাত্র ইন্ডিয়া থেকে আসা আমার কাছে ফাঁকা এরিয়াতে বাস করাটা বড় শাস্তি। এই চিন্তাও দূর হলো যখন আমাদের ড্রাইভার দাদা দূর থেকে আমাদের হোটেলটি দেখালেন। এটাই ছিল আজারবাইজানে আমাদের প্রথম আর কিছুদিনের অস্থায়ী ঠিকানা।
গত 15 ঘন্টার জার্নিতে ছোট ছোট পরিবর্তন কতবার মানিয়ে নেওয়ার মুহূর্ত আছে গোনা হয়নি। তখনও জানতাম না যে পরিবর্তন আর সমস্যা আমরা এতক্ষণ দেখেছি এটা তো কিছুই ছিল না। সমস্যা এইবার শুরু হবে আমাদের সামনে এক এক করে। ইন্টারনেটের সাহায্যে বিদেশের যে সাজানো রূপকথার গল্প দেখি তার পাশাপাশি একটা অন্য ধরনের অন্ধকার গল্পও থাকে। ওই অভিজ্ঞতার উপলব্ধি করা গল্পটাই বেশিরভাগ ক্ষেত্রে তুলে ধরা হয় না। নতুন দেশ কখনো করে দেয় কোণঠাসা, কখনো অসহায়। তবুও মেনে নেওয়া আর মানিয়ে নিয়ে চলাটাই তো পরিবর্তন। আর সেই পরিবর্তন উপলব্ধি করার জন্য এই ধরনের অভিজ্ঞতারও দরকার আছে বই কি। বুঝলাম বিদেশে বিলাসিতা জীবনযাত্রা পেয়েও লক্ষ লক্ষ ভারতীয় কেন নিজের দেশে ফেরার জন্য অধীর আগ্রহে দিন গোনে। বুঝলাম 5 বছর নিজের দেশ পরিবার ছেড়ে থাকাটা দিব্যেন্দুর কাছে কতটা কঠিন ছিল। বোঝাতে পারবো হয়তো এইবার নিজেদের অনেক কাছে সেই সব প্রিয়জনদের ইন্টারনেটের মাধ্যমে বিদেশে জীবনযাত্রা দেখে মোহিত হয়ে নিজের দেশকে অসম্মান করাটা অনেকটা ওই ছোটবেলার অবুঝ মনে পাশের বাড়ি বন্ধুটির অভিভাবক ভালো, আমার বাবা মা খুব খারাপ বলার মতনই। শোনাবো পরের ভিডিওতে আজারবাইজানের ওই অভিজ্ঞতারই গল্প। অনুরোধ রইল আপনাদের কাছে সেই ভিডিওটাও দেখার। কমেন্টে আপনাদের যেটাই মতামত হোক না কেন জানানোরও অনুরোধ রইল। আপনাদের এক একজনের কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের কাছের মানুষদের সাথে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।